হিম্মত নেই। ভোটের আগে এসআইআর এর নাম করে ভাবছে যাদের নাম ওঠেনি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, আর এখনও যাদের নাম আছে ভোটের দিন দেখবেন তারও অনেক নাম থাকবে না, কারণ ওই নাম কাটার জন্য বস্তা বস্তা জমা দিচ্ছে বিজেপি এজেন্সিকে দিয়ে। ওয়েব কম বলে গুজরাটের একটা এজেন্সিকে ভাড়া নিয়েছে, জেনে রাখুন। আমরা খবর রাখি, নিজেদের এজেন্ট নেই, বাইরে থেকে এজেন্সি দিয়ে এগুলো করাচ্ছে। বস্তাগুলোকে ধরা হয়েছে এবং আমি স্ট্রং চিঠি আজকে পাঠিয়েছি, যদিও জানি। ভিডিওটি শোনার পর আপনারা কি বুঝলেন? আমি তো বুঝলাম যে আবারও ভয় দেখাচ্ছেন। বলছেন যাদের নাম ওঠেনি তাদেরকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, সেই একই যেমন সিএ টাইমে বলছিলেন। আবার বলছেন যে যাদের আছে তাদেরও ডিলিট করে দেওয়া হবে। মানে ভয় পান? মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছেন তো, বাকিকে ডিটেনশন ক্যাম্পে, যাদের নাম উঠেছে তাদের নাম ডিলিট করে দেওয়া হবে। আবার নিজেই বলছেন যে সব বস্তা বস্তা ধরা পড়েছে, সব নাম ডিলিট করার জন্য। কিন্তু অভিষেক ব্যানার্জি যে প্রেস কনফারেন্স করে বললেন নাম তোলার জন্য, আপনি বলছেন ডিলিট করার জন্য। মানে আমরা ঠিক বুঝলাম না, মানে কোনটাকে ভরসা করা উচিত? ভরসাযোগ্য তো কোনোটাই লাগছে না। কারণ মনোজ কুমার আগরওয়ালের তো মানে কপালে ভাঁজ পর্যন্ত পড়েনি যখন উনি এক্সপ্লেন করছিলেন যে কাগজটি কিসের। বলেন আবেদন প্রচুর করতেই পারে, আবেদন আসতেই পারে। আমার কাছে তো এখনো পর্যন্ত এমন কোনো সফটওয়্যার নেই যে আমি হঠাৎ করে নাম তুলে দেবো, হঠাৎ করে ডিলিট করে দেবো। নাম তোলার জন্য আবেদন হতেই পারে, তারপর বিএলও ভেরিফিকেশন করবে। এতে তো চাপ নেওয়ার কি আছে? মানে এত ক্যাজুয়াল ভাবে অ্যান্সার দিলেন মনোজ কুমার আগরওয়াল। সেখানে দিদি বলছেন যে নাম নাকি ডিলিট করতে গেছিল, অভিষেক ব্যানার্জি বলছেন নাম তুলতে গেছিল। আপনারা সত্যি ভোটের মুদ্রা পাচ্ছেন না, ইলেকশন কিভাবে লড়বেন বুঝতে পারছেন না। কারণ এই তো ভবানীপুর, শুভেন্দু অধিকারী তো খেলে দিলেন। মানে সত্যি তো অবস্থা তো খুব খারাপ ছিল। এতদিন যে নন্দীগ্রামে লোডশেডিং করছিলেন, বা ভবানীপুর নিয়ে কি বলবেন, সেখানে ফিরহাদ হাকিম গেছিলেন মমতা ব্যানার্জির হয়ে প্রচার করতে। সেলফি জোন করা হয়েছে মমতা ব্যানার্জির ফটো দিয়ে, যে প্রত্যেকে দাঁড়িয়ে নাকি মমতা ব্যানার্জির সাথে ছবি তুলবে। কিন্তু এ কি, ফিরহাদ হাকিম প্রচারে গিয়ে তো এত অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছেন, আপনাদেরকে আমি কি বলবো। সেখানে সাধারণ মহিলারা বেরিয়ে এসেছেন, চেতলার 82 নম্বর ওয়ার্ড, সেখানকার সাধারণ মহিলারা ফিরহাদ হাকিমকে দেখে ঝাঁপিয়ে পড়েছেন যে কি নিকাশি ব্যবস্থা করেছেন, বাড়ির রান্নাঘরে জল ঢুকে পড়ছে, ব্যবস্থা করুন। মানে প্রবলেম বলছেন ফিরহাদ হাকিমকে। ফিরহাদ হাকিম ভোট কি চাইবেন? আপনি তো মানে প্রবলেম, আর খুব স্বাভাবিক একজন মন্ত্রীকে দেখে প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলো তো বলবেই। ও বাবা, বলতেই তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের এক নেতা হরেকৃষ্ণ দেব বলছেন কি, টালির চালের অভাব পূরণ হয়নি, যতই দাও ততই চাইবে। মানে এত বড় অপমান ভোটারদেরকে, সেটা না মমতা ব্যানার্জিকে। ভবানীপুর তো মমতা ব্যানার্জির গড়, সেখানের ভোটারদেরকে এইভাবে অপমান, যে তাদেরকে যতই দাও তাদের অভাব নাকি মেটে না। কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীকে তো সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়তে দেখা গেল, যে এত সুযোগ সুবিধা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে পাচ্ছ, তোমরা নাটক করছো। মানে ওই যে জলের ট্যাঙ্ক রাস্তার মোড়ে তৃণমূল কংগ্রেস করে, ওটা তৃণমূল কংগ্রেস করে না সরকার করে? রাজ্য সরকার করে না টিএমসি করে? ওই যে পাইপ লাইনে লিখে দেওয়া হয় টিএমসি, তৃণমূল কংগ্রেস নিজের পার্টির ফান্ড থেকে করে না, সেটা কিন্তু রাজ্য সরকারের ফান্ড থেকেই করা হয়। আজকে বুঝলেন চেতলার 82 নম্বর ওয়ার্ডে ফিরহাদ হাকিম গিয়ে যে অ্যান্টি ইনকামবেন্সি কাকে বলে, আর আমরা 14 বছর ধরে সরকারের থেকে কি করেছি তার আভাস পেয়ে গেছেন। যে ভোটারদেরকে আপনারা চটিয়েছেন না, ওনারা আর মনে হয় না ভোট দেবে। দিদির ইকুয়েশন সিম্পল, 70% মুসলিম ভোট নিতে হবে আর 35% হিন্দু ভোট নিতে হবে, তাহলেই কিন্তু আমরা সরকারে চলে আসছি। আজ যদি হিন্দুরা জাগে এবং দেখে পরিস্থিতি, আর প্রতি মুহূর্তে যেভাবে ক্লাবের ছেলেরা ভয় দেখায়, তাতে যদি 5% ভোট কমে যায় না হিন্দু, এনারা মুখ থুবড়ে এমনভাবে পড়বেন সরকারের মুখ দেখা ভুলে যাবেন। শুধু তাই নয়, এখন দিদির নতুন নীতি হচ্ছে যে কোনো রাস্তায় দাঁড়িয়ে শুধু আন্দোলন করতে লাগো। আবার নতুন খবর আসছে যে পশ্চিম বর্ধমানের কাকসায় একজন ব্যক্তি, যার নাম হচ্ছে খ্যাপা হাজরা, 35 বছর বয়স, তিনি নাকি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ কি? তো অ্যাডজুডিকেশনে নাকি নাম ছিল, সেই কারণে আত্মহত্যা। হ্যাঁ ভাই, এতদিন কই এলো না অ্যাডজুডিকেশনে যাদের নাম ছিল তারা আত্মহত্যা করেছে? ডিলিট হওয়া ভোটার যদি বলতেন তাও ভাবতাম, অ্যাডজুডিকেশনে নাম থাকা আত্মহত্যা। আর এই রকম কথা আমাদেরকে মানতে হবে। দিয়ে কি শুরু করেছে, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, বসিরহাটের হাই স্কুলের বিএলও যারা ট্রেনিংয়ে গেছিল তাদেরকে, মালদার মালিক চক, পূর্ব বর্ধমান, চারিদিকে শুধু বলছে যে তোমরা বিক্ষোভ করো, তোমরা রাস্তায় বসে পড়ো। আরে ভাই, এইভাবে ভোট নেবেন? আপনাদের লজ্জা করে না? মানে বেহায়াগিরির একটা লিমিট থাকে। এটা কি
ফিরাদ হাকিম এক্সপ্লেন করছেন আসলে বাড়িটা নিচু হয়ে গেছে, রাস্তা উঁচু হলো কেন, জবাবটা কে দেবে? আমরা দেবো? হ্যাঁ না, ভাবুন একবার, যেখানে আবারও ডিএ নিয়ে এপ্রিল ফুল করেছেন এই সরকার। আমি জানতাম জানাবো, কিন্তু আপনাদের কাছ থেকে আমি 30 সেকেন্ড সময় চেয়ে নেবো। পরিচয় করাই মার্কেটুলস। এটি একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ, যেখানে মাত্র 99 টাকা প্ল্যাটফর্ম চার্জ লাগে লাইফ টাইমের জন্য। দেখুন আমি পিন দিয়ে লগ ইন করলাম, ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করেছি। এখানে প্রফিটেবল ট্রেডগুলি আপনারা দেখতে পাবেন। এখানে অনেক কম টাকা থেকে ট্রেড শুরু করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ লাগে। স্টপ লস ফিচার্স রয়েছে, যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। এখানকার ব্রোকারেজ ইন্ডাস্ট্রি সব থেকে লোয়েস্ট ব্রোকারেজ। দেখুন আমার প্রফিট কিন্তু ট্রেন্ড হিসেবে মুভ করছে। আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম আর 1306 টাকা আমি প্রফিট বুক করতে পেরেছি। এখানে সব কমোডিটিজ আপনারা ট্রেড করতে পারবেন, যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস। সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এখানে ফ্রি রিকমেন্ডেশন পাবেন। একদিনে 11,850 টাকা, এক মাসে 70,468 টাকা এবং এক বছরে 5,03,940 টাকা প্রফিট বুক করা গেছে কোনো কমিশন ছাড়াই। ইতিমধ্যে 2 মিলিয়নের বেশি মানুষ মার্কেটুলস অ্যাপটি ডাউনলোড করেছে। লিঙ্ক আমি কমেন্টে আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন। চলুন ভিডিওতে ফেরা যাক। তো যেমনটা আপনাদেরকে বলছিলাম আমি, যে ডিএ নিয়েও কি এপ্রিল ফুল করা হচ্ছে? কারণ মমতা ব্যানার্জি তো এমনিতে বিজ্ঞপ্তি জারিও করে দিয়েছিলেন। ফেসবুক পেজে ইলেকশন ঘোষণা হওয়ার 1 ঘন্টা আগে বলছেন আমি ডিএ দিয়ে দেবো, মানে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি দিলেন। দিয়ে এখন বলছেন যে জরুরি বৈঠক ডাকা হচ্ছে অর্থ দপ্তরের দিক থেকে। কাজের কতটা অগ্রগতি হয়েছে সেটা, ভাই কাজের অগ্রগতি দেখার জন্য বৈঠক ডাকছেন, তার মানে সেটা ডিসাইড না করেই আপনি অ্যানাউন্স করে দিয়েছিলেন, হিসাব নিকাশ না করেই আপনি অ্যানাউন্স করে দিয়েছিলেন। দিয়ে দেওয়ার মানসিকতা থাকা চাই। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এমন একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এমন একটি অবস্থা তৈরি করা হচ্ছে, যাতে আপনারা বলবেন যে ও মমতা ব্যানার্জি কনফিউজড হয়ে যাবেন যে আমরা তো হিসাব নিকাশ করতেই থেকে গেলাম, ওহো এই সমস্ত জায়গায় ভুল হয়েছে, এই ভুল হয়েছে হিসাব নিকাশ করতে করতে ইলেকশন পার, তারপর দিদি যাবেন সুপ্রিম কোর্টে, আমার টাইম লাগবে, আমি তো মানে অ্যানাউন্স করেছিলাম, আমি তো দেবো বলছি, কিন্তু টাইম লাগবে না, দেবো বলছি তো, দেবো না কোথায় বলেছি। তো সেই ব্যাপারটাই বুঝে গেছেন ভাস্কর ঘোষ। কি বললেন একবার শুনুন, আমি তারপর আরো ডিটেলসে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, চাকরি প্রার্থীদের সমস্ত মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে আজকের এই প্রেস কনফারেন্সে সমস্ত স্তরের সাংবাদিক বন্ধুদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে ডিএ নিয়ে রাজ্য সরকার ঘোষণা করেছে যে 100% নিউট্রালাইজেশন করে দেওয়া হয়েছে। তার অর্থ এটাই যে 100% বকেয়াই মিটিয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণরূপে বিভ্রান্তিমূলক শুধু নয়, সম্পূর্ণরূপে মিথ্যা। আমরা পরিষ্কারভাবে বলছি যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং রাজ্যের মানুষের কাছে এই ইলেকশনের প্রাককালে এই সরকার বিগত 15 বছর ধরে তার যে মিথ্যার নজির রেখেছে, সেই মিথ্যার যে নজির তার সাথে আর একটা সংযোজন হলো। বুঝতে পারলেন তো? একা আমি চিৎকার করে বলি না যে মিথ্যা প্রচার করা হচ্ছে, মিথ্যে বলা হচ্ছে। এখানে ভাস্কর ঘোষ, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, উনি নিজেও বলছেন যে মিথ্যা কথা বলা হলো, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হলো। দিয়ে আমি অবাক হয়ে গেলাম, শুনছি নাকি কালকে, মানে আজকে আমি ভিডিওটি আজকে পোস্ট হয় মানে বুধবার ধরুন, তো বুধবার বিকেল 4টের সময় একটি বৈঠক ডাকা হয়েছে অর্থ দপ্তরের অডিট শাখার দিক থেকে। নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যে হিসাব শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং আর্থিক উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বৈঠক হবে, এবং যে বৈঠক হবে বুধবার বিকেল 4টের সময় নবান্নের অর্থ দপ্তরের কনফারেন্স হলে। কি বৈঠক, কি বিষয় নিয়ে? তো বিষয়টা হচ্ছে এই যে ডিএ এবং ডিআর সংক্রান্ত তথ্য সংকলনের যে কাজ চলছে, সে কাজটির কত দূর অগ্রগতি হলো সেটা দেখার জন্য। মানে ইয়ার্কি মারা হচ্ছে আমাদের সঙ্গে। একটু আগেই তো অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে আমরা ইউটিলাইজ করে দিয়েছি, তাহলে এইটা ইউটিলাইজ করা? টাকা দেওয়ার তো ইন্টেনশন নেই। আর বৈঠকটি কবে ডাকা হলো? 1 এপ্রিল, মানে যেদিন আমরা একে অপরকে এপ্রিল ফুল বলে ইয়ার্কি মারি, সেই দিনে এই বৈঠকটি। মানে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের সাথে আপনি ইয়ার্কি মারছেন। এই অর্থ দপ্তর 1 এপ্রিলের দিন বৈঠক ডেকে আপনি কি ইশারা দিতে চাইলেন? যে আমরা এপ্রিল ফুল করছি কর্মীদের সঙ্গে? এই ইলেকশনটি হয়ে যেতে দাও, তারপর তো আবার আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলবো যে ও হো ভুল হয়ে গেছিল আমাদের, আমরা টাইম চাই, আমরা হিসাব করে উঠতে পারিনি। কাউকে 36,000, কাউকে 25,000। ভাই অঙ্কই তো মিলাতে পারছি না, কারণ ওই যে তখন তো অনলাইন ব্যাপারটা ছিল না, ডিজিটালাইজেশন ব্যাপারটা ছিল না, তার আগের কাগজ। ভাই আর কত নাটক দেখবো?
নাটক দেখতে দেখতে 14 বছর পার। কিছুটা মুখে হাসি ফুটেছিল সরকারি কর্মীদের জন্য যে তাদের অ্যাটলিস্ট এই যে খরচা হচ্ছে দিল্লি গিয়ে বারবার শুনানি করা, সুপ্রিম কোর্টে দৌড়ানো, চটি ছিঁড়ে যাচ্ছে, তো তারা অ্যাটলিস্ট কিছু টাকা পাবে ঠিকঠাক ভাবে। তো এই হচ্ছে নাটক, যে নাটকে আবারও অর্থ দপ্তরের দিক থেকে নাকি বৈঠক ডাকা হচ্ছে, এপ্রিল ফুলের দিন বৈঠক, যে বৈঠকে নাকি দেখানো হবে ডিএ এবং ডিআর সংক্রান্ত কাজের ঠিক কতটা অগ্রগতি ঘটেছে। এদিকে ভাস্কর ঘোষ নিজে জানিয়ে দিয়েছেন যে বকেয়া ডিএর হিসেব, যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে তা সব জায়গায় সমানভাবে দেওয়া হচ্ছে না, এবং এই বিষয় নিয়ে আবার আমরা সুপ্রিম কোর্টে যাব। 15 এপ্রিল মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। ভালো খেললেন। মমতা ব্যানার্জি কি মনে হয় যে সরকারি কর্মীদের ভোট লাগবে না, এনারা ভোটের কাজে নিযুক্ত হবেন না? লেবুকে যত কচলাবেন তত তেতো হবে। এর থেকে পুরো বোঝা যায় যে কত বেহিসাবি ভাবে একটা সরকার চলছে, যে সরকার জানেই না যে তার অর্থ দপ্তরের কন্ডিশন কি, সে আদৌ টাকা দিতে পারবে কি পারবে না, তার আসলে সরকারটি চলছে কিভাবে তিনি নিজেই জানেন না। আর এরকমই পরিস্থিতি আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও প্রেজেন্ট করব যা একদম বাস্তবের সাথে মিলে যাবে। পাঞ্জাব সরকার যিনি রয়েছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, উনি কি বললেন একবার ভাবুন, আর পুরোপুরি কম্পেয়ার করে নেবেন যে মমতা ব্যানার্জির সঙ্গে। দেখুন, একবার ভালো করে দেখুন। मैं कैलकुलेशन कर रहा था, आज पंजाब के ऊपर 4 लाख करोड़ के करीब कर्जा है। अगर आप उसकी ईएमआई बना दें जिसमें आपको वापस करना है पैसा, तो आपकी हर महीने की इंस्टॉलमेंट बनेगी लगभग 3,000 करोड़ रुपए की। हमने क्यों तो करना है? 3,000 करोड़ रुपए वापस करने होंगे। हर महीने क्यों वापस करें हम? कहाँ लिखा है? नहीं, मैं तो सिर्फ ये बता रहा हूं कि आपकी ईएमआई इतनी बनती है, चाहे आप 1 साल बाद करें, और ये 30 साल की बात कर रहा हूं, 8% ब्याज पे। ज्योति जी, जिस दिन यूपी ने कर्जा उतार दिया, गुजरात ने उतार दिया, हम भी उतार देंगे। कर्जा तो तब है ना अगर वापस करेंगे। काम पे लगा दिया, विकास पे लगा दिया, विकास पे लग रहा है, कर्जा, सड़कें बन रही हैं, सब कुछ बन रहा है। जिस दिन मोदी जी ने देश पे कर्जा उतार दिया, बीच में हमारा भी उतर जाएगा। তাহলে বুঝতে পারছেন না সরকারটা অ্যাকচুয়ালি কিভাবে চলে। এবং এই মমতা ব্যানার্জি সেম থিওরিতে হাঁটছেন যে ভাই কর্জা, ভাই ধারকে মেটাতে বসেছে এখানে, আমরা তো চেয়ার টিকিয়ে রাখতে বসেছি এখানে, ডেভেলপমেন্টের কাজ হচ্ছে না, উন্নয়নের যেভাবে হোক ম্যানেজ করে দিয়ে দেবো, ভোটটা শুধু দিয়ে দিন। ধার থোড়ি শোধ করার আছে, সে যত লাখ কোটি টাকা রাজ্যের ওপর ধার চাপতে চাপুক, কনসা আমাকে শোধ করার আছে। কনসেপ্ট, এনারা সরকার চালান, এনারা বসে আছেন কোন পদে? মুখ্যমন্ত্রীর পদে। বুঝতে পারছেন রাজ্যগুলির কি অবস্থা? ওর জন্যই আমি বারবার একটা কথা বলে থাকি যে ইলেকশনে যাদেরকে প্রার্থী করা হবে তাদের মিনিমাম কোয়ালিফিকেশন 12 পাস করা উচিত, আর বুদ্ধি তো ডেফিনেটলি দেখা উচিত। যাদেরকে আপনারা রাজ্য চালানোর জন্য এগিয়ে দিচ্ছেন, যারা আপনাদের হয়ে কথা বলবেন, তাদের মিনিমাম শিক্ষিত তো হওয়া দরকার। এই তো পরিস্থিতি ভাই, টাকা থোড়ি শোধ করতে বসিনি না, আমাদেরও রাজ্যের সেম অবস্থা, টাকা থোড়ি শোধ করতে বসেছি, যতদিন আছে চালিয়ে নি, তারপর না হয় পরে দেখা যাচ্ছে ডিএফিএ যা হবে সে পরে দেখা যাবে, পরেই দেখা যাক। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। ইতিমধ্যে মার্কেটউইজ অ্যাপটি 2 মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে। লিংক আমি কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি, সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।